আচ্ছা, আমরা এই আজকে কেমিস্ট্রি দিয়ে শুরু করব। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 2 নাম্বার চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। তো এইখানকার ফার্স্ট, এই যেমন 9-10-এ কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা বা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা এটা একটু বোরিং টাইপের চ্যাপ্টার ছিল। ইন্টারও একই অবস্থা। ফার্স্ট চ্যাপ্টারটা এই সবাই যারটা থেকে সাউন্ড আসি একটু মিউট করিস তো। সবাই একটু মিউট করিস, সবাই মিউট করিস একটু। তো যখন এই ইন্টারের ফার্স্ট এই কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারটাও একটু বোরিং, এই জন্য আমরা ওটা দিয়ে আগে শুরু করতেছি না, বা সব জায়গায় নর্মালি সেকেন্ড চ্যাপ্টারটা দিয়ে আগে শুরু করে। এটা একটু ইন্টারেস্টিং বা ভাল লাগবে, পরে আমরা ওগুলা দেখব। তো এই চ্যাপ্টারটার প্রথম দিকে 9-10-এর কিছু পুরাতন আলোচনা আছে, তবে পুরাতন আলোচনাগুলো একটু ডিটেলস ভাবে বলা, তো ওগুলাও আমাদের লাগবে। ওগুলা থেকে আস্তে আস্তে আমরা একটু হায়ার পড়াশোনার দিকে যাব। তো এই চ্যাপ্টারে এই চ্যাপ্টার না, শুধু মানে এই ফার্স্ট ইয়ারে যত চ্যাপ্টার আমি যেভাবে বলবো, যে টপিকগুলো বলবো, বই খুলে পড়ার সময়, এমনিতে আমার খাতা পড়লেই এনাফ, তারপরে বই খুলে পড়ার সময় এই এই জিনিসগুলা দেখলেই হবে আপাতত। মানে বইয়ের মধ্যে অনেক কিছু লেখা থাকবে, যে লেখাগুলা পড়তে গেলে তুই চাইলে নিজের কিউরিসিটি মেটানোর জন্য তুই রিডিং দিতে পারিস, কিন্তু কয়েকটা লাইন হয়তো ধরতে পারবি না বা বুঝতে পারবি না। ওগুলা নিয়ে এখন টেনশনে পড়ার দরকার নাই, বা এখন বোঝার দরকারও নাই, কারণ ওগুলা বুঝতে গেলে সামনের অনেক কিছু জানা লাগবে, অন্যান্য সাবজেক্টের অনেক ব্যাপার আমাদের জানতে হবে। সেগুলো জানলে এগুলো আস্তে আস্তে ইজি হয়ে যাবে। সো এখন পড়ার মেথডটা হচ্ছে, মানে এসএসসিতে যেমন পুরা বই ধরে ধরে রিডিং পড়তি, ওরকম না ব্যাপারটা। আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা টপিকই আমি যেটুক পোরশন বলবো, যেটুকু লিখে দিব, আপাতত ওইটুক পড়লেই হবে। তারপরে আমি কোনো টপিকই বাদ দিব না, কিন্তু এরকম করব, ধর এই টপিকটা পড়ায় যাচ্ছি, একটাকে স্কিপ করে আরেকটা টপিকে যাচ্ছি, এর মানে ওই পরের টপিকটা বুঝে নিয়ে এটাই আসতে হবে। সো এগুলো নিয়ে পেন নিতে হবে না। আমি যেভাবে গোছায় পড়াবো ওভাবেই পড়িস, আর নাইলে তোর টাইম অনেক বেশি ওয়াস্ট হবে, মানে অযথা সময় নষ্ট হবে, মাথা গরম হবে। তো একদম প্রথম থেকেই শুরু করতেছি চ্যাপ্টারটা। তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে গুণগত রসায়ন। চ্যাপ্টারটার নাম হচ্ছে গুণগত রসায়ন। আর কোনো পেন নেওয়া লাগবে না, আমার এই ক্লাস রেকর্ডিং হচ্ছে। সো কোনো কিছু যদি এখানে না বুঝিস, হঠাৎ নেট চলে গেল বা নেট প্রবলেম হইলো, পরে আবার আমি গ্রুপে এটা লিংক দিয়ে দিব, তারা ওখান থেকে আবার দেখে নিতে পারবে। হ্যাঁ ভাইয়া বল। আমি ইউটিউবে দিব, সমস্যা নাই। আচ্ছা, ওকে। হ্যাঁ, এই লামিয়া কিছু বলতেছিলি? আচ্ছা, ঠিক আছে, ওকে। এই চ্যাপ্টারের প্রথম আলোচনা হচ্ছে পরমাণুর গঠন নিয়ে। হ্যাঁ ভাইয়া বল। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, ওকে। আচ্ছা, প্রথমে আমাদের এই চ্যাপ্টারের কথাবার্তায় পরমাণুর গঠন নিয়ে। তো আমরা অলরেডি জানি যে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। এগুলা হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা। তো পরমাণুর মধ্যে মেইনলি, আচ্ছা আমি একটু লিখি, পরমাণুর যে কণিকাগুলা, পরমাণুর কে বুঝি নাই না, আমার এই কোয়ারেন্টিনে খাওয়ার পরিমাণ অনেক কমে গেছে। তোরা নাই, ওই যে আড্ডা টাড্ডা তো দিতে, বাইরে খাওয়া দাওয়া হয় না। ওকে, এই পরমাণুর আপাতত দরকার হচ্ছে না। ওকে, আম্মাই যথেষ্ট আদর স্নেহ দিচ্ছে। ওকে, এবার আয় পরমাণুর মূল কণিকা। এই পরমাণুর মূল কণিকা গুলাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী, আর একটা হচ্ছে অস্থায়ী। তোরা খাতায় লিখিস এবং খালি এগুলা পড়লেই হবে, ওকে। আর হচ্ছে কম্পোজিট। কম্পোজিট, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা। তো স্থায়ী কণিকা আবার আমরা যেগুলো জানি, স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, আর যখনই বিরক্ত লাগে বলিস প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী কণিকার মধ্যে বেশ কয়েকটা কণিকা আছে, আমি লিখতেছি। একটা হচ্ছে, আচ্ছা এগুলাকে অস্থায়ী বলার কারণ, এগুলা
খুব দ্রুতই, মানে যখন পরমাণুটা সৃষ্টি হয় তখনই এদের মধ্যে এই কণিকাগুলা উৎপত্তি হয়েছিল এবং পরবর্তীতে তারা অন্য কোনো কণিকায় রূপান্তর হয়ে যায়, এজন্য এটাকে অস্থায়ী মূল কণিকা বলে। তো এগুলা নিউট্রিনো। নিউট্রিনো। 2 নাম্বার হচ্ছে এন্টি নিউট্রিনো। এন্টি নিউট্রিনো। এগুলো নিয়ে আমাদের অত বেশি জানার দরকার পড়বে না, এগুলা হায়ার স্টাডির সময় যদি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়িস তখন জানা লাগবে। তারপর হচ্ছে গ্র্যাভিটন। গ্র্যাভিটন বা গ্রাভিটন, যেটাই বলিস না কেন। তারপর হচ্ছে 4 নাম্বার, আচ্ছা আমি ওটাকে একটু দূরে সরাই লিখতেছি, আমি টাইম দিব, সমস্যা। আরে না, আচ্ছা 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 পরে উঠাইস, টাইম দিব, সমস্যা নাই। এই পরে টাইম দিব, কথা বলার টাইম দিব। মিহাদ, মিহাদ একটু চুপ কর। ওকে, গ্রাভিটন, পজিট্রন, আমি টাইম দেব গল্প করার, কোনো সমস্যা নেই। পজিট্রন আমি নিজেও গল্প করব। 5 নাম্বার হচ্ছে বোসন। ওই যে আমাদের যে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, তার নাম অনুসারে এটা বোসন। আর হচ্ছে মেসন, এরকম আরো কিছু আছে, তবে ওগুলা লাগবে না। স্থায়ী হচ্ছে 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরা সবসময় পরমাণুর মধ্যে আছে। আর এরা প্রথমটা নিউট্রিনো, তারপর একটা এন্টি নিউট্রিনো, গ্র্যাভিটন, পজিট্রন, বোসন, মেসন। ওকে, এরা হচ্ছে অস্থায়ী, মানে এরা পরমাণু সৃষ্টির সময় থাকে, পরবর্তীতে তারা অন্য কোনো কণিকায় রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা, আর এই কম্পোজিট যেটা লিখছিলাম, কম্পোজিট কণিকা, এটা 2টা, একটা হচ্ছে আলফা, আলফা কণা বা আলফা কণিকা। 2 হচ্ছে না বিটা গামা না, ডিউটেরন। ডিউটেরন। আচ্ছা, বিটা গামা সেগুলা আরেক জিনিস, ওগুলা পরে আসতেছি আমরা। সবার লেখা হইলে বলিস, আমি মুছবো। লামিয়া লেখা হয়েছে রে ভাই? আচ্ছা, আর সঞ্জু লিখছিস? অস্থায়ী এটা, এটা হচ্ছে মেসন। মেসন। ওকে, আচ্ছা, আর ওইদিকে স্মৃতি লেখা শেষ হয়েছে তো? আচ্ছা, তাহলে আমি মুছতেছি, হ্যাঁ। এগুলা গেল পরমাণু মূল কণিকা, আমাদের এগুলা নিয়ে অত ডিটেলস জানা দরকার পড়বে না, আমরা এই 3টা নিয়ে একটু জানবো, আসতেছি। ওকে, তাহলে এই যে পরমাণুর যে 3টা স্থায়ী মূল কণিকা, এই 3টা নিয়ে আমরা এখন জানবো, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নিয়ে। 9-10-এ এটা যদিও ছিল, আরেকবার একটু দরকার হবে আমাদের জন্য, রিভিউ দেওয়া দরকার পড়বে। তো আমরা এই 3টা যে স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, এটা নিয়ে একটা চার্ট করে দিচ্ছি, এটা এটুকু জানলেই হবে। প্রথমে আমরা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। ওকে, এখন এগুলা নিয়ে একটু আলাদাভাবে জানবো। সেটা হচ্ছে প্রথমে এই ইলেকট্রনকে আমরা নর্মালি এদেরকে যে প্রকাশটা করি, প্রকাশটা আমরা করি হচ্ছে ই দিয়ে। ওকে, তো এই প্রথমটা হচ্ছে প্রকাশ, প্রকাশ হচ্ছে ই দিয়ে ইলেকট্রন, প্রোটনকে পি দিয়ে, এগুলো আমরা জানি, নিউট্রন হচ্ছে এন দিয়ে। ওকে, এখন সেকেন্ড হচ্ছে এর প্রকৃত ভর, ইলেকট্রনের যে প্রকৃত ভর, প্রকৃত ভর মানে হচ্ছে আমরা যদি তাকে ডিজিটাল ব্যালেন্সে নিয়ে মাপি, গ্রাম এককে যদি মাপি, তাহলে তার যে ইয়াটা আসবে, ভরের মানটা আসবে, সেটা তোরা 9-10-এ পড়ে আসছিলি, সেটা হচ্ছে 9.11 × 10⁻⁴। যদি আমরা গ্রামে নেই তাহলে হচ্ছে -28 গ্রাম, আর যদি কেজিতে নেই -31 কেজি। ওকে, প্রোটনকে এরকম যদি আমরা প্রকৃত ভর বলতে ওটাই বুঝাচ্ছি, একদম এক্সাক্ট ভরটা যদি গ্রামে মাপি তাহলে সেটা আসে 1.673
ইন্টু 10⁻⁻24 গ্রাম, 10⁻⁻24 গ্রাম। এটা যদি কেজিতে নেই -27 হয়ে যাবে। আচ্ছা, আর যদি আমরা নিউট্রনকে মাপি প্রায় এর কাছাকাছি, সেটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24। এই প্রোটন হচ্ছে 73 আর কি বলে নিউট্রনের হচ্ছে 675। ওকে, আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। প্রকৃত ভর বলতে বোঝায় একদম আমরা ডিজিটাল ব্যালেন্সে মাপলে যেরকম আসবে। আচ্ছা, এইবার পরের জিনিসটা একটু দরকার, সেটা হচ্ছে আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর, এই আপেক্ষিক ভর জিনিসটা বলতে কি বোঝায় সেটা একটু বুঝি। যে ধর এই যে কেন আপেক্ষিক ভর জিনিসটা দরকার হলো সেটাও একটু বুঝি। ধর প্রকৃত ভর বলতে বোঝায় একদম এক্সাক্ট ভ্যালু। এখন এই এক্সাক্ট ভ্যালুগুলা একটু অড দেখতে, আই মিন এই সংখ্যাটা বলা একটা ঝামেলা, লেখা একটা ঝামেলা, আই মিন এটাকে হ্যান্ডেল করা একটা প্রবলেম। তো এই জিনিসটাকে সহজ করার জন্য যে ব্যাপারটা অবতারণা করা হয়েছে সেটা হচ্ছে আপেক্ষিক ভর। তো আপেক্ষিক ভর কাজটা কি করে দিবে, এই যে সংখ্যাগুলাকে আমরা এভাবে না লিখে আমরা সহজ ওয়েতে লিখতে পারবো, একটা বা দুইটা ডিজিট দিয়ে দেখাইতে পারবো, এই জন্য আপেক্ষিক ভর ব্যাপারটা আনা হয়েছে। আপেক্ষিক ভর নিয়ে যদি আরেকটু বলতে চাই, ধর এই ডাস্টারটার ভর হচ্ছে 20 গ্রাম, এই ডাস্টারটার ভর হচ্ছে 20 গ্রাম। এখন আমি এই ডাস্টারটাকে একটা মার্কারের সাপেক্ষে মাপতে চাই, এই মার্কারের সাপেক্ষে মাপতে চাই, মানে একটা ব্যালেন্সের বা দাঁড়িপাল্লার এক পাশে আমি এই ডাস্টারটাকে রাখবো, আরেক পাশে এই মার্কারটাকে রাখবো। তো এর ভরটা যদি 20 গ্রাম হয় আর একটা মার্কারের ভর যদি 10 গ্রাম হয়, তাহলে আমি যে পাল্লায় মার্কারটা রাখবো ওখানে দুইটা মার্কার দেওয়ার পর এই ডাস্টার আর ওই মার্কারের এই দুই সাইডের ব্যালেন্সটা ইকুয়াল হবে। তার মানে এইটার 20 গ্রাম করার জন্য আমার দুইটা মার্কার লাগতেছে। তো আমি তখন এইটার ভর যে 20 গ্রাম সেটা না বলে আরেকভাবে এটাকে বলতে পারবো, সেটা হচ্ছে মার্কারের সাপেক্ষে এইটার আপেক্ষিক ভর হচ্ছে 2, মার্কারের সাপেক্ষে এটার আপেক্ষিক ভর 2। তার মানে আপেক্ষিক ভর কথার মানে হচ্ছে কোনো একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর ভরটা কত, সেটা হচ্ছে আপেক্ষিক ভর। আর রেফারেন্স হিসাবে কাকে নিব এটা আমাদের ইচ্ছা, আমরা মার্কার দিয়ে করতে পারি, অন্য একটা কিছু নিতে পারি, কিন্তু সেটা সর্বসম্মত ক্রমে সম্মতিক্রমে নিতে হবে আর কি। আচ্ছা, তো আমি এই আপেক্ষিক ভরের যদি আমরা জাস্ট ছোট করে সূত্রটা লিখি যে আপেক্ষিক ভর ব্যাপারটা আমরা কিভাবে তাহলে বের করতেছি অ্যাকচুয়ালি, যে মার্ক, আচ্ছা আগে একটু লিখে নিই। আপেক্ষিক ভর ইকুয়ালস টু হচ্ছে প্রকৃত ভর, প্রকৃত ভর ডিভাইডেড বাই, এটাকে আমরা ওভাবে না বলে 1.66 ওটা না বলে বলবো এটার নিচে হচ্ছে রেফারেন্সের ভর, যে রেফারেন্স নিচ্ছি, যেমন মার্কার নিয়েছিলাম তখন এখানে নিচে বলতেছি রেফারেন্সের ভর। আমি ব্যাপারটা ব্যাখ্যা করতেছি কারণ এটা এক এক সময় এক এক রকম হবে। তো কোনো একটা জিনিসের আপেক্ষিক ভর যখন বের করতে যাব, আমার উপরে থাকবে জিনিসটার প্রকৃত ভর আর নিচে থাকবে রেফারেন্সের ভর। আমি যেমন এখানে রেফারেন্স হিসেবে একটা মার্কার নিয়ে নিছি, তো এটা হচ্ছে আপেক্ষিক ভর বের করার সূত্র। তাইলে আমরা এখন এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের এই অড সংখ্যাগুলাকে সুন্দর একটা ডিজিট বা একটা সংখ্যায় নিয়ে আসতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদেরও একটা এরকম রেফারেন্স ধরে নিতে হবে যে তার সাপেক্ষে সবার ভর মাপবো। তো আমরা রেফারেন্স হিসেবে প্রোটনকে ধরে নিছি, আমরা রেফারেন্স হিসেবে প্রোটনকে ধরে নিছি। তাইলে আমরা যদি ইলেকট্রনের আপেক্ষিক ভর মাপতে যাই, ইলেকট্রনের যদি আপেক্ষিক ভর মাপতে যাই, এই প্রকৃত ভরের জায়গায় বসাবো ইলেকট্রনের ভর, আর এই রেফারেন্সের ভরের জায়গায় বসাবো প্রোটনের ভর। তাই যদি বসাই তাইলে এই 9.11 ইন্টু 10⁻28 এটাকে যদি আমি এই সংখ্যাটা দিয়ে ভাগ দিই, তাহলে মানটা আসবে এটা 1/1838, মানটা আসবে 1/1838, যেটা প্রায় জিরোর সমান, যেটা প্রায় জিরোর সমান। ওকে, তার মানে ইলেকট্রনের ভরটা প্রোটনের সাপেক্ষে প্রায় জিরো, প্রোটনের সাপেক্ষে সেটা প্রায় জিরো, এজন্য আমরা ইলেকট্রনকে ভর শূন্য হিসেবে ধরি। আমরা সামনে বিভিন্ন জায়গায় ইলেকট্রনের ভর নিয়ে কথা বলতে গেলে বা ওই ধর ওই যে রাদারফোর্ডের মডেল যখন দেখতে যাব তখন আমরা ওখানে ইলেকট্রনের ভরকে কাউন্ট করব না, এই ব্যাপারগুলো আসবে। আচ্ছা, মানে প্রোটনের তুলনায় সে এতটাই হালকা সেটাকে আমরা প্রায় ভরকে নগণ্য ধরে ইলেকট্রনের ভরকে আমরা জিরো ধরছি। আচ্ছা, পরে আসি প্রোটনের। এখন আমি প্রোটনের আপেক্ষিক ভর নির্ণয় করব, তো আবার সেই একই সূত্র, উপরে থাকবে প্রোটনের ভর, আই মিন প্রকৃত ভর, নিচে থাকবে রেফারেন্সের ভর, তার মানে 1 আসবে।
ওকে, তাইলে অন আসতেছে, তার মানে রেফারেন্সের সাপেক্ষে রেফারেন্সের ভর সবসময় ওয়ানই আসবে। এবার নিউট্রন, সেটাও যদি নেই, নিউট্রনের ভরটাকে উপরে যদি রাখি আর রেফারেন্সের ভর প্রোটনকে যদি নিচে রাখি, এই মানটা যেহেতু এই যে কাছাকাছি দেখতেছিস 1.000 সামথিং আসবে, আই মিন যেটা প্রায় অনের সমান। তাহলে এই ব্যাপারটা আমাদের জরুরি। তাহলে আপেক্ষিক ভর বলতে অ্যাকচুয়ালি কি বুঝছি, আমরা প্রোটনের সাপেক্ষে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনকে মাপছি। তো তাতে প্রোটনের তুলনায় ইলেকট্রন 1/1838 গুণ ভারী, অথবা এভাবে বলা যায় 1838 গুণ হালকা। আমি এভাবে বলতে পারি, প্রোটনের তুলনায় ইলেকট্রন 1/1838 গুণ ভারী, অথবা 1838 গুণ হালকা। ওকে, আর প্রোটনের সাপেক্ষে প্রোটন তো 1 গুণ ভারী, আর প্রোটনের সাপেক্ষে নিউট্রন 1 গুণ ভারী, মানে প্রায় সমান। আচ্ছা, এইবার চার্জ, পরের ব্যাপারটা হচ্ছে প্রকৃত চার্জ। এইখানেও একই ব্যাপার। ধর আমরা যদি এই যে ইলেকট্রন, প্রোটন, এদের চার্জ হিসাব করি, চার্জ নির্ণয় করতে যাই, ইলেকট্রন, প্রোটন, ইলেকট্রনের চার্জ যদি আমরা হিসাব করি এক্সাক্ট, আমরা চার্জ মাপি হচ্ছে কুলম্ব এককে। তো এক্সাক্ট যদি আমরা চার্জ বের করি, তাহলে সেটা আসে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এই মানটা আসে চার্জের মান। এবং ইলেকট্রনের চার্জটাকে আমরা ঋণাত্মক ধরে নিছি, এই জন্য এটার সামনে একটা মাইনাস সাইন। এটা হচ্ছে তার প্রকৃত চার্জ। আর প্রোটনের চার্জটা ঠিক ইলেকট্রনের চার্জের সমান, মাপলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, বাট তাকে আমরা ধনাত্মক ধরে নিছি। তার ধর্মটা মানে আকর্ষণ ধর্মটা বিপরীত ইলেকট্রনের, এই জন্য এটা পজিটিভ। আর নিউট্রনের নাম নিউট্রাল থেকেই নিউট্রন, মানে তার কোনো চার্জ নাই, এই জন্য তার প্রকৃত চার্জ 0। তো এবার একটা ব্যাপার ক্লিয়ার করি, তাহলে এই সংখ্যাগুলাও অড, মানে কোন দিক থেকে অড? ধর আমরা যেমন এখন লিখে ফেলি যে ক্লোরিন একটা ইলেকট্রন নিলে আমরা কি লিখি, ক্লোরিন একটা ইলেকট্রন লিখি এরকম Cl মাইনাস, মানে ক্লোরিনের চার্জ আমরা বলি -1 হয়েছে। কিন্তু ব্যাপারটা যদি এভাবে চিন্তা করি, আমি বলছি একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ বলছি এক্সাক্ট প্রকৃত চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমার আসলে যদি এভাবে ডিজিটে লিখতে হইতো, তাহলে আমার লেখা লাগতো এই ক্লোরিনের উপরে এই কথাটা লেখা লাগতো, এই ক্লোরিনের উপরে লেখা লাগতো -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। মানে সেটা খুবই একটা বিরক্তিকর জিনিস হইতো, এবং সেটাকে বারবার এক্সপ্রেস করা, বলা, সেটা খুব কষ্টদায়ক ব্যাপার হইতো। এরকম দুইটা ইলেকট্রন যে নিছে, ধর অক্সিজেন 2- হয়েছে, তার উপরে এরকম লেখা লাগতো। আচ্ছা, আমি আরেকবার একটু রিপিট করতেছি জিনিসটা। আমি বলতে চাচ্ছি যে ইলেকট্রনের চার্জ আমি এটা পাইলাম -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো আমরা বললাম যে একটা ক্লোরিন একটা ইলেকট্রন নিছে, এই ক্লোরিন একটা ইলেকট্রন নিছে, তার মানে আমরা এখন এভাবে লিখি Cl মাইনাস, মানে ক্লোরিনের চার্জ হয়েছে -1। কিন্তু কথাটা তো এক্স্যাক্টলি সত্য না যদি আমি এভাবে চিন্তা করি, কারণ ইলেকট্রনের মধ্যে চার্জ আছে 1.6। এই সবার জন্যই কি সাউন্ড অফ? না সবাই শুনতেছে? তোর কোনো প্রবলেম হচ্ছে বোধহয়, তোর এই ইয়াতে বোধহয় প্রবলেম হচ্ছে রে, ইয়ারফোনে প্রবলেম হচ্ছে, নাহলে আবার লিভ নিয়ে জয়েন দিতে পারিস। তো এই ক্লোরিন যে -1 চার্জ, এখানে এক্স্যাক্টলি লেখার কথা 1.6, মানে এটা লেখা উচিত ছিল 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা লেখার কথা ছিল। এরকম অক্সিজেন যখন দুইটা ইলেকট্রন নিচ্ছে, তখন লেখার কথা ছিল এরকম, অক্সিজেন 2- না লিখে লেখা উচিত ছিল দুইটা ইলেকট্রন, মানে এটাকে 2 দিয়ে গুণ দিলে এই 1.6 হয়ে যাবে 3.2, এটা লেখা উচিত ছিল এরকম 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো এখন এটা একটা ঝামেলার জিনিস, বারবার এই জিনিসটাকে ক্যারি করে এভাবে লেখা, এটা অবশ্যই একটা ঝামেলার জিনিস, বলাও একটা প্রবলেম। এই জিনিসটাকে সলভ করার জন্যই আবার আমরা কি করছি, এই অড সংখ্যাগুলোকে আবার হ্যান্ডেল করার মতো সংখ্যা বানানোর জন্যই আমরা আবার আরেকটা জিনিসের অবতারণা করছি, সেটা হচ্ছে আপেক্ষিক চার্জ। এটা যেমন ছিল আপেক্ষিক ভর, এবার নতুন টার্মটা হচ্ছে আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ। ওকে, এইবার আপেক্ষিক চার্জ আর আপেক্ষিক ভরের ব্যাপারটা কি? ভর যেমন একটা রেফারেন্স ধরে তুলনা করলাম, এখানেও তাই একটা চার্জকে রেফারেন্স ধরে তুলনা করব। তাইলে এই সূত্রটা এবার চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, আপেক্ষিক ভরের জায়গায় হয়ে যাবে আপেক্ষিক চার্জ, এরকম প্রকৃত ভরের জায়গায় হয়ে যাবে প্রকৃত চার্জ, আর রেফারেন্সের ভরের জায়গায় হয়ে যাবে রেফারেন্সের চার্জ। এবার সূত্রটা এরকম হয়ে যাবে। তো আবারও আমরা আগের মেথডে আসতেছি, এবারও আমরা রেফারেন্স হিসেবে ধরে নিচ্ছি
প্রোটনের চার্জকে। এবারও আমরা রেফারেন্স হিসেবে ধরে নিচ্ছি প্রোটনের চার্জকে। তাহলে তাই যদি হয়, ইলেকট্রনের ক্ষেত্রে এই চার্জটা থাকবে উপরে প্রকৃত চার্জ, আর নিচে থাকবে প্রোটনের চার্জ। দুইটার মান সেম, তার মানে কাটাকাটি গেলে 1 আসবে। আর যেহেতু এখানে মাইনাস সাইন আছে, তার মানে এটা আসবে -1। তার মানে ইলেকট্রনের আপেক্ষিক চার্জ লিখলে সেটা লিখতে হবে -1। ওকে, এখন দেখ আমাদের জন্য কত সহজ হয়ে গেল। আমরা এখন ওই Cl মাইনাস 1.6 × 10⁻⁻19 কুলম না লিখে আমরা সেখানে জাস্ট একটা ইলেকট্রন নিলে Cl মাইনাস দিয়ে ফেলতে পারতেছি। অক্সিজেন দুইটা ইলেকট্রন নিলে আমরা এটাকে 2 দিয়ে ফেলতে পারতেছি, কারণ প্রত্যেকটা ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে -1 করে। আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, এই আপেক্ষিক ভর বা আপেক্ষিক চার্জ কারোই কোনো একক নাই, কারণ উপরেও যা নিচেও সেম একক দিয়েই ভাগ। ওকে, আপেক্ষিক ভর বা চার্জের কোনো একক নাই। একইভাবে প্রোটনের যদি আমি আপেক্ষিক চার্জ নির্ণয় করতে যাই, উপরে থাকবে প্রকৃত চার্জ, নিচে আসবে প্রোটনের এই রেফারেন্সের চার্জ মানে প্রোটনের চার্জ। তাহলে সেম যেহেতু মান, এটা 1 আসবে, সাথে প্লাস, এই প্লাসটা অবশ্যই দিতে হবে, +1। চার্জের ক্ষেত্রে প্লাস মাইনাসটা ইম্পর্টেন্ট। ওকে, এবার নিউট্রনের যদি আপেক্ষিক চার্জ নির্ণয় করতে যাই, ওর নিজেরই চার্জ 0, তাইলে উপরে 0, নিচে আমি যা দিয়েই ভাগ দিই না কেন ওটা 0ই আসবে, তাহলে এটার আপেক্ষিক চার্জ 0ই আসবে। সবাই এইটুক বুঝছিস কিনা? সবাই এইটুক বুঝছিস কিনা? ওকে, আমি কি বেশি স্পিডে বলে ফেলতেছি না ঠিক আছে? ওকে ওকে ওকে, আচ্ছা ভাইয়া। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এখন এগুলা তো প্রকাশ লিখছিলাম, আমরা এদের এক্সাক্ট প্রতীকটা লিখব। এক্সাক্ট প্রতীক, একদম এক্সাক্ট প্রতীক। প্রতীক লেখার নিয়ম হচ্ছে, এই যে যেটা দিয়ে প্রকাশ করা হয় সেটাকে লিখলাম, বাম পাশে নিচে লিখতে হবে এর চার্জ কত, আপেক্ষিক চার্জ কত। বাম পাশে নিচে লিখতে হবে এর আপেক্ষিক চার্জ কত। চার্জ কত আপেক্ষিক? -1। তাহলে ইলেকট্রনের এক্সাক্ট প্রতীক হবে নিচে -1 এই সাইডে, আর উপরে লিখতে হবে তার আপেক্ষিক ভরটা কত, আপেক্ষিক ভর 0। তাহলে ইলেকট্রনের এক্সাক্ট প্রতীক এরকম, এই বাম পাশে উপরে 0 থাকবে, নিচে থাকবে -1। এরকম প্রোটনের যদি আমি এক্সাক্ট প্রতীক লিখতে চাই, নিচে থাকবে আপেক্ষিক চার্জ মানে হচ্ছে +1 বা শুধু 1 দেওয়া যায়, তবে প্লাসটা দিয়ে দেওয়া ভালো যেহেতু চার্জ। আর উপরে থাকবে আপেক্ষিক ভর, যেটা হচ্ছে 1। এবার নিউট্রনের জন্য যদি আসি, নিউট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে নিচে এখানে 0 আর ভর হচ্ছে 1। এগুলা হচ্ছে তাদের এক্সাক্ট প্রতীক, যেটা আমাদের তেজস্ক্রিয়তা বুঝতে গেলে এই ব্যাপারটা খুব জরুরি। তোরা 19 একটু পরে আসছিলি বোধহয়, কতটুকু মনে আছে জানি না, তো এই ব্যাপারটা তখন খুব জরুরি হয়ে পড়ে। হ্যাঁ, আচ্ছা, কারো কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা তাহলে বলিস একটু। আছে কোশ্চেন এর মধ্যে? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তো এরপরের কিছু ছোট ছোট টার্ম যেগুলা তোরা পড়ে আসছিস আগে, তো আরেকবার বলি, যদি প্রবলেম থাকে তো বলিস। একটা হচ্ছে, তাহলে পরমাণুর মধ্যে প্রোটন আছে, ইলেকট্রন আছে, আর নিউট্রন আছে। এরা কোথায় আছে, কিভাবে আছে, এগুলো আমরা অলরেডি জানি, অবশ্য সামনে আরো ডিটেলস ভাবে জানবো। তো আমরা জানি যে পরমাণুর কেন্দ্রের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে দিয়ে ইলেকট্রনগুলো থাকে। তো এই পরমাণুর কেন্দ্রের মধ্যে এই চারটা তাহলে মুছতেছি। পরমাণুর কেন্দ্রে এটা যদি নিউক্লিয়াস হয়, পরমাণু নিউক্লিয়াস, বাইরে দিয়ে হচ্ছে কক্ষপথগুলা। তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে দিয়ে থাকে কক্ষপথের গুলো, কক্ষপথে ইলেকট্রন থাকে। ওকে, তাইলে একটা পরমাণুর নিউক্লিয়াসে মোট প্রোটন সংখ্যা যেটা, সেটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি। মোট প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলি, অথবা এটাকে জেড দিয়ে দেখাই। এটা হচ্ছে জাস্ট প্রোটন সংখ্যা, যতগুলো প্রোটন আছে আমি পি দিয়ে দেখাইলাম। এরকম নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন আর নিউট্রন আছে সেটার মোট সংখ্যাকে আমরা ভর সংখ্যা বলি। তো ভর সংখ্যা, বা আরেকটা নাম আছে, যেহেতু তারা নিউক্লিয়াসের মধ্যে আছে, একে নিউক্লিয়ন সংখ্যাও বলে। ভর সংখ্যা বলি বা নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা, সেটাকে আমরা কি দিয়ে দেখাই, সেটাকে আমরা এ দিয়ে দেখাই। সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে যতগুলা প্রোটন আছে আর যতগুলা নিউট্রন আছে, এইটা। আচ্ছা, আর
এই পরমাণুর প্রতীক লেখার সময় আমরা জানি যে নিচে আমরা প্রোটন সংখ্যা লিখি আর উপরে হচ্ছে ভর সংখ্যাটা লিখি, আর নিউট্রন এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিলে আমরা নিউট্রনটা বের করতে পারি। সো এইটা নিয়ে আর নতুন কিছু বলার নাই। ছোটখাটো অবজেক্টিভ আসে যে কোনো একটা পরমাণু দিয়ে এটার বা কোনো একটা অণু দিয়ে বলে এটার নিউট্রন সংখ্যাগুলো হিসাব করো বা এরকম। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু জানাবো, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর একক। আচ্ছা, এটা এখন দরকার নেই। আচ্ছা, আরো কয়েকটা সংজ্ঞা যেগুলো তোরা আগেও পড়ে আসছিলি, সবগুলা বোধহয় পড়িস নাই, আমি একটু নতুন, তোরা শুধু আইসোটোপ পড়ে আসছিলি, বাকিগুলা পড়িস নাই, বাকিগুলা বলতেছি। এটা নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা আচ্ছা, তোরা আইসোটোপ পড়ছিলি, আইসোটোপে কি ছিল যে প্রোটন সংখ্যা সেম থাকতো বাট নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়ে যেত। মানে ব্যাপারটা এরকম, প্রোটন একই, প্রোটন সেম, প্রোটন সংখ্যা একই, কিন্তু হ্যাঁ হ্যাঁ সবগুলাই বলবো, আমি সবগুলাই বলবো আস্তে আস্তে। প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ নিউট্রনটা ভিন্ন আর কি, অর্থাৎ নিউট্রন সংখ্যা ভিন্ন। এগুলোর কমন উদাহরণ যেমন ছিল ধর C612, মানে এখানে আচ্ছা শোন, তাইলে আমরা যেটা নিয়ে বলতেছিলাম, তাইলে এই যে এদের এই কথাটা একটু লিখে রাখতে পারিস যে এদের রাসায়নিক ধর্ম সেম, মানে এরা বিক্রিয়া একই দিবে, এদের রাসায়নিক ধর্ম সেম, রাসায়নিক ধর্ম একই কিন্তু কিছু ভৌত ধর্ম ভিন্ন, কিন্তু কিছু ভৌত ধর্ম ভিন্ন। ওকে, এটা যদি হয়, এর পরেরটা হচ্ছে আইসোবার, এর পরেরটা হচ্ছে আইসোবার। এটা হচ্ছে আইসোটপ ছিল, আইসোটপ, আর এটা হচ্ছে আইসো বার। এবার হচ্ছে এদের ভর সংখ্যা একই হবে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, তার মানে নিউট্রন তো অবশ্যই ভিন্ন হবে, আবার কখনো এক হয়ে যাইতে পারে, সেটা সমস্যা না। কিন্তু এইবার এই আমরা ওকে, প্রোটন সংখ্যা ভিন্ন আর ভর সংখ্যা একই এই ক্ষেত্রে। তাহলে এরকম একটা হচ্ছে ধর কার্বন, আচ্ছা ওয়েট, একটা কল আসছে আমার একটু। আচ্ছা শোন, এই ক্ষেত্রে উদাহরণটা হবে ধর C6, এই যে 14 একটা লিখলাম, আবার এরকম ধর নাইট্রোজেন 7, এইটারও ভর সংখ্যা 14, এরকম আছে। এটা কার্বনের একটা আইসোটোপ আর এটা হচ্ছে নাইট্রোজেনের নর্মাল যে পরমাণুটা। তো এদের ক্ষেত্রে কি হয়েছে, প্রোটন সংখ্যা ভিন্ন বাট ভর সংখ্যা একই, তো এগুলাকে আমরা বলবো পরস্পরের আইসোবার। আর এরা যেহেতু দুইটা ভিন্ন মৌলের পরমাণু, এজন্য অবশ্যই এদের রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্ম সব ভিন্ন হবে, রাসায়নিক ধর্ম ও ভৌত ধর্ম অবশ্যই ভিন্ন হবে, কারণ যেহেতু তারা দুইটা আলাদা পরমাণু। এইটুক হয়েছে রে লেখা? আচ্ছা, আমি লাস্টে যেটা বলছি, যেহেতু তারা দুইটা ভিন্ন মৌলের পরমাণু, দেখতেছি যে একটা কার্বন একটা নাইট্রোজেন, তাহলে কোনো মতেই এদের রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্ম একরকম হওয়া পসিবল না, এদের রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম দুইটাই ভিন্ন হবে। আচ্ছা, এবার লাস্ট হচ্ছে আইসোটোন, লাস্ট হচ্ছে আইসোটোন, আইসোটোন এক্ষেত্রে এদের নিউট্রন সংখ্যা সমান, এদের নিউট্রন সংখ্যা সমান,
এখানে নিউট্রন সংখ্যা সমান আর প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা দুইটাই বা প্রোটন সংখ্যা ভর সংখ্যা যেটাই বলি না কেন সব ভিন্ন। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা সমান আর প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। এরকম একটা হচ্ছে ধর C6 H14 এটা একটা, আবার অক্সিজেনের 8 এটা হচ্ছে 16। তো এই ক্ষেত্রে প্রোটন নিউট্রন সংখ্যা হচ্ছে 16 - 8 8টা, এই ক্ষেত্রেও 14 - 6 8টা, দুইটারই নিউট্রন সংখ্যা সেম, বাট ভর সংখ্যাও ভিন্ন, প্রোটন সংখ্যাও ভিন্ন। এরাও যেহেতু দুইটা আলাদা মৌলের পরমাণু, অবশ্যই এদের রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্ম ভিন্ন হবে। এদেরকে আমরা পরস্পরের আইসোটোন বলব। এই তোদের বিরক্ত লাগলে বলিস কিন্তু। অবশ্য আর কিছুক্ষণ বেশি দূর যাব না, আর একটু অল্প বলে তারপরে শেষ করব। ভিন্ন, অবশ্যই ভিন্ন, হ্যাঁ এটাই হবে, ওই আগের লাইনটাই হবে। ঘুমা, আমি তো নিষেধ করি নাই। না, আমার নর্মালি কোনো কালেই মানে স্টুডেন্ট লাইফে আমার চা কফিতে আমার ঘুম যায় নাই। আমার ঘুম আসলে আমার ঘুমাইতে হবে, এরকম। চা কফিতে কোনো কাজ আমার কোনোটাতেই যাইতো না এটা। আমার ঘুম আসলে ঘুমাইতেই হবে, এরকম একটা ব্যাপার। তা আমি যেটা করতাম আর কি, আমার এমনি নর্মালি স্কুল কলেজে আমি সবসময় যখন ঘুম আসতো তখনই ঘুমাই যেতাম, এ নিয়ে এত পেন নিতাম না আমি। কিন্তু ওই যে না না, ক্লাসে ঘুমাইতাম না আমি, আমার সব ঘুম রাত্রেই আসতো। আমার রাত্রেই ঘুম আসতো, রাত্রে ঘুম আসতো, আর সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি 8টা 9টার মধ্যে আমার ঘুম চলে আসতো, কারণ স্কুলে প্রচুর খেলতাম, দৌড়াদৌড়ি করতাম প্রচুর। আচ্ছা, এই কারণে আমার 8টা 9টার মধ্যে ঘুম আসতো। আমি বেশিক্ষণ জাগতে পারতাম না। কিন্তু ধর অ্যাডমিশনের সময় যখন অ্যাডমিশনের পড়া লাগছে, তখন তো জাগতে হয়েছে মাস। তখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে আসরের নামাজের পরে একটা ঘুম দিছি, আসরের নামাজের পরে ঘুম দিয়ে মাগরিবের আগে আগে উঠছি। উঠে উঠে ওই মাগরিবের নামাজের আগে আগে উঠে তারপরে অনেকক্ষণ পড়তে পারতাম রাত্রে। আর একটা কাজ করতাম তখন হচ্ছে ওই অ্যাডমিশন, আমার যখন অ্যাডমিশনের টাইম তখন অলিম্পিক চলতেছিল। তো অলিম্পিকটা কোথায় যেন হচ্ছিল খেয়াল নাই, মানে রাত্রে, না না ওটা 2012-র দিকে, 12তে কোথায় যেন হচ্ছিল। আচ্ছা যা হোক, মানে ওখানে মানে তখন তো অলিম্পিক শুরু হইতো, মানে টাইম বুঝিসই তো, রাতের দিকে 12টা 1টার দিকে ইভেন্ট গুলো শুরু হইতো। তো তখন বেশি যখন ঘুম আসতো তখন গিয়ে ওই অলিম্পিক ইভেন্ট গুলা দেখতাম। তো এইভাবে পড়াশোনা করছি আর কি। যা হোক, অ্যাডমিশনের সময় আমার খুব পেইন নিয়ে পড়তে হয়েছে। আচ্ছা, আহ একটু আসি, এই অল্প একটু গল্প করে শেষ করতেছি। সেটা হচ্ছে ধর এই যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, হ্যাঁ এগুলা গল্পই। ওকে। আচ্ছা, আমার ক্লাসগুলাই কিন্তু এগুলা সবগুলা গল্পের মধ্যেই পড়া হবে, কোনো পেইন নেওয়া লাগবে না। ওকে। আচ্ছা, এই তোর ধর ইলেকট্রন প্রোটন আর নিউট্রন, প্রথমে প্রোটন নিয়ে আহ, এই প্রথমে যে কথা বলছিল গোল্ড স্টেইন, বিজ্ঞানীর নাম হচ্ছে গোল্ড স্টেইন। প্রোটন নিয়ে যে প্রথমে বলছে সে হচ্ছে গোল্ড স্টেইন। ওকে। তো একটা সে ক্যাথোড রশ্মির মাধ্যমে, এগুলো আমি পরে ভিডিও দেখাবো সামনে। তো সে প্রথমে প্রোটন আইডিয়া দিছে, প্রোটনের আইডিয়া দিছে। না, আমি এখানে ডিরেক্ট ল্যাপটপে ভিডিওগুলো দেখাই। ওকে। ওকে। প্রজেক্টরটা পড়ে আছে আসলেই। ওকে শোন, এখন হচ্ছে গোল্ডস্টেইন প্রোটনের ধারণা দেয়। এরপর আহ, যে থমসন, থমসন বিজ্ঞানী থমসন, সে ইলেকট্রনের ধারণা দিছিল।
না, আমার এখানে সবগুলাই বই আছে, বুঝছিস। আমি এক 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 টপিকটা এক এক বই ফলো করব, যেটার মধ্যে সবচেয়ে বেশি ভালো আছে আমি তোদের বলে দিব, সমস্যা নাই। আচ্ছা, থমসনের নামের বানানটা ওকে, সমস্যা নেই। ওকে, ইলেকট্রন, ইলেকট্রনের ধারণা দিছিল সে, প্রথমে ইলেকট্রন নিয়ে বলছে আর কি। সেটাই আমি একটু দেখতে চাচ্ছি, দাঁড়া ওয়েট। জে থমসন ছিল মেবি। হ্যাঁ সেটাই। হ্যাঁ, জে থমসন, হ্যাঁ, এই জে থমসন। আচ্ছা, এবার পরেরটা হচ্ছে, এরপরে রাদারফোর্ড প্রথমে নিউট্রন নিয়ে সে একটা আইডিয়া করছিল যে এরকম কিছু একটা আছে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে, কারণ সে নিউক্লিয়াসের ভরটা ওই যে প্রোটনের ভরের চেয়ে কিছু বেশি পাইছে, সবগুলা প্রোটনের ভরের চেয়ে বেশি পাইছে, তার মানে প্রোটনের সাথে নিউক্লিয়াসে কিছু একটা আছে, এটা রাদারফোর্ড ধারণা করছে। বাট নিউট্রন হিসেবে সেটাকে সে বলতে পারে নাই। পরবর্তীতে নিউট্রনের এক্সাক্ট নিউট্রন নিয়ে বলছে হচ্ছে যে লোকটা, তার নাম হচ্ছে চ্যাডউইক। চ্যাডউইক সে নিউট্রনের ধারণা দিছে, নিউট্রনের ধারণা। ওকে, এটা অবজেক্টিভের জন্য লাগবে আর কি। এখন একটু আবার একটু ছোট্ট গল্প, সেই ছোট্ট গল্প হচ্ছে একদম প্রথমে পদার্থকে, পদার্থ যে ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, এটা নিয়ে সর্বপ্রথম বলছিল হচ্ছে ডেমোক্রিটাস। তোরা মেবি জানিস ডেমোক্রিটাস। আচ্ছা, এটা একটু মুছি। একদম প্রথমে পরমাণু, এই পদার্থ যে ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, সেটা বলছিল হচ্ছে ডেমোক্রিটাস। ডেমোক্রিটাসের এই কথার পরে এই এই পদার্থের যে ক্ষুদ্র কণা সেগুলোকে পরমাণু নাম দিছিল যে লোকটা, তার নাম ছিল ডাল্টন। তার মানে আস্তে আস্তে এইভাবে পরমাণুর ধারণাগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। ওকে, এই ডাল্টন যখন পরমাণু নিয়ে বললো, তারপরে যখন জানা গেল যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন প্রোটন এগুলো আছে, তো তখনও নিউট্রনের ধারণাটা তখনও আসে নাই, তো এই ডাল্টন পরমাণুর আইডিয়া দেওয়ার পর পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন কিভাবে আছে সেটা নিয়ে কথা বলছিল যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে এই যে থমসন। এখন আসি, তার মানে সর্বপ্রথম পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন কিভাবে আছে এটা নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করছিল যে বিজ্ঞানী, সে হচ্ছে থমসন। সে একটা আইডিয়া দিছিল, সেই আইডিয়াটা নিয়ে আমি একটু লিখতেছি এখানে, বেশি কিছু না, এটা কিন্তু গল্প, সো পেইন নেওয়ার দরকার নেই। তো থমসন পরমাণুটাকে ইলেকট্রন আর প্রোটন কিভাবে আছে এটা নিয়ে সে একটা আইডিয়া দেওয়ার জন্য একটা মডেল দেয়, সেই মডেলটার নাম হচ্ছে কিসমিস পুডিং। হ্যাঁ, কিসমিস পুডিং মডেল। হ্যাঁ, হ্যাঁ, ওই পাম পুডিংটাই, ওইটারই বাংলা হচ্ছে কিসমিস পুডিং মডেল। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এবার শোন, তো এই মডেলটায় এটা ও কি বলছে, যে পরমাণুর মধ্যে প্রোটন আর ইলেকট্রনগুলো কিভাবে থাকে এটা নিয়ে বলছে যে পরমাণুর মধ্যে প্রোটনগুলা এভাবে থাকে। আমরা যদি একটা পুডিং এর কথা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের সেই পুডিং। আমার পুডিং এর শেপ যদি ঠিকঠাক না হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিস। ওকে, ওকে, ওকে। তো এটা ধর পুডিং একটা, তো এইটা হচ্ছে পুডিং এর সলিড পোর্শন টুক। তো থমসন বলছে এই পুডিং এর এই পুরো অংশটা, যেটা এই ডিম দিয়ে আমরা বানাচ্ছি, সেই পুরো অংশটা হচ্ছে প্রোটন। মানে প্রোটনগুলা পরমাণুর মধ্যে এভাবে কন্টিনিউয়াস ভাবে একটা স্তর সৃষ্টি করে থাকে, এরকম একটা। আর আমরা যদি এই পুডিংটার মধ্যে এখন কিসমিস গেঁথে দেই মাঝে মাঝে এরকম, তাইলে ইলেকট্রনগুলা হবে ওগুলা। সে পরমাণুটাকে এরকম চিন্তা করছিল যে প্রোটনগুলা এরকম একদম অবিচ্ছিন্নভাবে ছড়ানো থাকে, মাঝখানে মাঝখানে ইলেকট্রন বিক্ষিপ্ত অবস্থায় থাকে।
এভাবে সে পরমাণুর ধারণা দিছিল। তখন ইলেকট্রন নিয়ে ওই নিউট্রন নিয়ে কোনো ধারণা ছিল না। এইটাকে সে আরেকভাবে, এই মডেলটাকে সে আরেকভাবেও বলছে, সেটা হচ্ছে তরমুজ মডেল আর কি, ওয়াটারমেলন মডেল। খুবই খাবার দাবার চলে আসতেছে সব, হ্যাঁ। ওকে, এখন এই তরমুজ মডেলটা কিরকম, ধর আমরা একটা তরমুজের স্লাইস নিচ্ছি। তো তরমুজের যদি স্লাইস নেই, এইটা ধরো এই তরমুজের বাইরের পোর্শনটুকু, ওকে, এটা হচ্ছে তরমুজের পুরো পোর্শনটা, লাল অংশটুকু। আর এটার মাঝখানে বীজগুলাকে যদি দেখাই, তো এখন এভাবেও সে পরমাণুকে বলছে যে এই লাল অংশটা হচ্ছে প্রোটন, পরমাণুর মধ্যে প্রোটনগুলো ওরকম অবিচ্ছিন্ন অবস্থায় বা কন্টিনিউয়াসলি থাকে, আর মাঝখানে মাঝখানে এই বীজগুলোর মতো ইলেকট্রন পরমাণুর মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। তো এটা ছিল ইসের আইডিয়া, থমসনের আইডিয়া। তো এখন আমরা কোন পর্যন্ত আসলাম? ফার্স্টে হচ্ছে ডেমোক্রিটাস, তারপরে গেল ডাল্টন, তারপর হচ্ছে থমসন। এরপর এই থমসনের কথাটা ট্রু কিনা, আর এই মডেলটা ঠিক আছে কিনা, এইটা দেখতে গিয়েই রাদারফোর্ড যে পরীক্ষাটা করছিল, সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল বা রাদারফোর্ডের পরীক্ষা। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে জানবো। তার মানে নেক্সট ক্লাস থেকে আমাদের একটু জটিল পড়াশোনা শুরু হবে, তবু অত জটিল লাগবে না, আমি সব সহজ করেই দেখাবো, সমস্যা নাই। আর তো এই মডেলগুলো ঠিক আছে কিনা, এই কথাগুলো ট্রু কিনা, এটা জাজ করার জন্যই মেইনলি রাদারফোর্ডের সেই পরীক্ষাটা করছিল রাদারফোর্ড। আচ্ছা, এখন তো কথা হচ্ছে তোরা আমার খাতা পড়লেই হয়ে যাবে, বা আমি খাতায় ওভাবেই লিখে দেওয়ার চেষ্টা করবো। আর বই কার কোনটা আছে নিয়ে পেন নেওয়া লাগবে না, আমি খাতায় সব ইম্পর্টেন্ট কথাগুলাই লিখে দিব। আর বই পড়ার সময় ওই যে যেটা বললাম, আমি যেগুলো বলছি ওগুলোর সাথে ম্যাচ করে যেগুলো মিলতিছে, বা যে লাইনগুলো তোর মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, ওগুলাকে আপাতত স্কিপ করবি, কারণ সামনে ওগুলা বুঝতে পারবি। কিন্তু এখন বুঝতে গেলে কষ্ট হয়ে যাবে বা বুঝতেই পারবি না, কারণ অনেক কিছুর বেসিক এখনো ক্লিয়ার না। আচ্ছা, তাইলে আপাতত আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ। চাইলে আমরা একটু গল্প করতে পারি। তো আমি ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।